মোটামুটি আমরা আসলে মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশনটা পেয়ে গেছি। তো এখন যে যে জিনিসটা আমরা যে শুরুতে মডেল পার্টটা দেখেছি না, মডেল অংশটা, যে ওয়াই কে কিভাবে আমি আসলে এক্স থেকে ম্যাপ করব, মানে ফাংশন অফ এক্সটা কেমন হবে, ঠিক আছে, এটা ঠিক কেমন হবে, এটা কি এম এক্স প্লাস সি হবে, মানে ডাব্লিউ এক্স প্লাস বি হবে, নাকি আরও কমপ্লিকেটেড কিছু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হবে, নাকি আরও কোনো কমপ্লিকেটেড রিলেশনশিপ এখানে থাকবে? এই জিনিসটা অনেক বড় একটা কোয়েশ্চেন, এবং এইটার উপর বেস করেই আমাদের যে লার্নিং অ্যালগোরিদমগুলো সেগুলো অনেক ভ্যারি করে। ঠিক আছে, এটা এবং আরও কিছু ব্যাপার আছে, স্ট্রাকচার ছাড়াও আরও কিছু ইন্ট্রিকেসি আছে, বাট এটা একটা কোর কোয়েশ্চেন। তো এগুলোর উপর বেস করে আমরা আসলে অনেকগুলো অ্যালগোরিদম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো সুপারভাইজড লার্নিং রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক টাইপের অ্যালগোরিদম আছে, যেমন লিনিয়ার মডেল আছে, আমরা নেক্সট লেকচারেই দেখব লিনিয়ার রিগ্রেশন। এরপর লিনিয়ার রিগ্রেশনেরই একটা, ইনফ্যাক্ট আমরা আজকে যে মডেলটা দেখেছি থিটা ওয়ান এক্স ওয়ান প্লাস থিটা নট টাইপের, এই মডেলটা আসলে লিনিয়ার রিগ্রেশন মডেল ছিল। এরপর আমরা দেখব পলিনোমিয়াল রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশনেরই একটা মানে মডিফাইড ভার্সন। আমরা রিজ অ্যান্ড লাসো রিগ্রেশনও দেখবো, এগুলো বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশনে বা পলিনোমিয়াল রিগ্রেশনে যখন আমরা রেগুলারাইজেশন বলে একটা টেকনিক ইউজ করি যেটা ওভারফিটিং কমায়, সেটা যখন ইউজ করি তখন। এরপর আছে ট্রি বেসড মডেলগুলো, এগুলো শুধু রিগ্রেশন না, ক্লাসিফিকেশনও যদি আপনারা দেখেন এই ক্ষেত্রেও ট্রি বেসড মডেলগুলো হচ্ছে খুবই, মানে বিশেষ করে ট্যাবুলার ডেটা যদি হয়, যেরকম আমরা ওই স্টক প্রাইস বলেন বা আমরা আজকে যেটা দেখলাম একটা ফ্ল্যাটের প্রাইস নির্ধারণ, এই ধরনের ট্যাবুলার ডেটা যদি হয় ওগুলোতে খুবই ভালো কাজ করে। এবং আমার ফিউচারে ট্রি বেসড মডেলে আমি বিশেষ করে ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট বা এক্সজি বুস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, এই জিনিসগুলোকে কভার করে একটা লেকচার আমি আপলোড করার চেষ্টা করব। এটা আপাতত আমি করব না, আপাতত আমি বিশেষ করে ডিপ লার্নিংয়ে ফোকাস করব, নিউরাল নেটওয়ার্কসে, বাট পরবর্তীতে গিয়ে আমি এটা করার চেষ্টা করব। তো ট্রি বেসড মডেল খুবই ভালো কাজ করছে এখন, স্টেট অফ দ্য আর্ট বলতে পারেন ফর স্ট্রাকচার্ড ডেটা। সাপোর্ট ভেক্টর মেশিন ছিল, এটা একটা সময় বলতে পারেন মানে সবচেয়ে ওয়াইডলি ইউজড অ্যালগোরিদমগুলোর একটা ছিল মেশিন লার্নিংয়ের মধ্যে। প্রবাবিলিস্টিক মডেল আছে, মানে আমাদের যে প্রবাবিলিটির যে কনসেপ্টগুলো সেগুলোকে ইউজ করে করে। ইনস্ট্যান্স বেসড মডেল আছে, কে নিয়ারেস্ট নেইবার, কেএনএন রিগ্রেশন, যেটা এগুলোও আসলে খুবই, এই কেএনএন রিগ্রেশন বলেন বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার্স একটা অ্যালগোরিদম আছে, এগুলো আসলে খুব সিম্পল বাট ইনটুইটিভ মডেলস, এগুলো আপনারা দেখতে পারেন। এরপর অ্যান্ড অবভিয়াসলি দেয়ার আর নিউরাল নেটওয়ার্কস, এবং নিউরাল নেটওয়ার্কসও অনেক টাইপের হয়। এমএলপি এটা সবচেয়ে সিম্পল টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক, মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। দেন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস, যেটা ইমেজ প্রসেসিং যে কোর্সটা আমার আসলে এই প্লেলিস্টটা বানানোর মোটিভেশন, সেই কোর্সের একদম কোরে আছে। দেন দেয়ার ইজ আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এটা সিকোয়েন্সিয়াল ডেটার জন্য খুবই ভালো ভালো কাজ করে। অ্যান্ড অফকোর্স দেয়ার ইজ ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারের যে ব্যাপারটা এটা হচ্ছে সিএনএন যেমন ইমেজে খুব ভালো কাজ করে আরএনএন সিকোয়েন্সে, ট্রান্সফর্মারের যে কনসেপ্টটা সেটা মোটামুটি সব ক্ষেত্রেই এখন ইউজ হচ্ছে। আপনারা যে চ্যাট জিপিটি ইউজ করেন বা এই টাইপের অন্য যা কিছু ইউজ করেন ওগুলোতে ট্রান্সফর্মারের একটা হিউজ অবদান আছে। বলতে চ্যাট জিপিটি কিন্তু ট্রান্সফর্মারের উপরে বেস করেই তৈরি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো। ঠিক আছে, এটা বলতে পারেন রিভলিউশনাইজ করেছে আমাদের কারেন্ট এআই ফিল্ডটাকে। তো এরকম অনেক কিছুই আছে আমরা যেগুলো সামনে দেখব। ওকে, তো এগুলো ছিল বিভিন্ন টাইপের রিগ্রেশন মডেল। ক্লাসিফিকেশনও মোটামুটি সিমিলার টাইপের মডেল আমরা দেখব। ক্লাসিফিকেশনের লিনিয়ার মডেলটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, আবার এলডিএ বলে একটা মডেল আছে। ডিসিশন ট্রি বেস মডেল এখানেও আছে অনেকগুলো। এক্সজি বুস্ট এখন অনেক কেসে স্টেট অফ দ্য আর্ট। সাপোর্ট ভেক্টর মেশিন ফর ক্লাসিফিকেশনও আছে। প্রবাবিলিস্টিক মডেল নাইভ বায়াস বলে একটা মডেল আছে, খুবই কমনলি ইউজ হতো একটা টাইমে। আর নিউরাল নেটওয়ার্ক সেম, এমএলপি, সিএনএন, আরএনএন, ট্রান্সফর্মার, এগুলো ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও ইউজ হয়। কিছু আছে অনসেম্বল মেথডস, এগুলো হচ্ছে আপনি একাধিক মানে মেশিন লার্নিং মডেলকে ধরেন আপনি একই সাথে একটা কয়েকটা ডিসিশন ট্রি লার্ন করলেন, বা আপনি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল রান করলেন, একটা সাপোর্ট ভেক্টর মেশিন লার্ন করলেন, এরপর দুইটার রেজাল্টকেই সামহাও কম্বাইন করলেন, এই ধরনের মডেলকে বলা হয় অনসেম্বল মেথডস। ঠিক আছে, তো এটার অনেকভাবে এই কাজটা করা যায়। একটা হচ্ছে ব্যাগিং বলে, ব্যাগিংয়ে হচ্ছে বেসিক্যালি অনেকগুলো এরকম উইক লার্নার ট্রেন করা হয়, তারপর সেগুলোর যে আউটপুটগুলো আসে, মানে অনেকগুলো মডেল একসাথে ট্রেন করা হয়, সেগুলোর মডেল যে আউটপুটগুলো আসে সেগুলোর থেকে কয়েকটা বেস্ট
মডেল নিয়ে সেগুলোকে কম্বাইন করা হয়। যেমন র্যান্ডম ফরেস্ট আসলে ব্যাগিং এর একটা এক্সাম্পল, আমরা যেটা একটু আগেও দেখছিলাম, মানে অনেকগুলো ডিসিশন ট্রি থেকে র্যান্ডম ফরেস্টটা তৈরি হয়। আরেকটা আছে বুস্টিং, যেখানে বেসিক্যালি একটা মডেলকেই ক্রমাগত আরও বেটার করতে থাকা হয়, গ্রেডিয়েন্ট বুস্টিং বা এক্সজি বুস্টে যেটা করা হয়। স্ট্যাকিং, ভোটিং, এরকমও কিছু মেথড আছে আনসাম্বলের জন্য। অ্যান্ড ফাইনালি আনসুপারভাইজড লার্নিংয়েরও অনেক টাইপের অ্যালগোরিদমস আছে, ক্লাস্টারিং অ্যালগোরিদমস আছে। কে মিনস ক্লাস্টারিং খুবই সিম্পল বাট খুবই ইনটুইটিভ। ডিবি স্ক্যান আছে। এরপর ডিমেনশনালিটি রিডাকশনের যে ফার্স্টটা দেখছেন পিসিএ, এটা আসলে খুবই ওয়াইডলি ইউজড এবং খুবই মেশিন লার্নিং বোঝার জন্য মানে ডিমেনশনালিটি বা এই যে এই বেসিসগুলো আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো বোঝার জন্য পিসিএ বোঝাটা খুব জরুরি। তো ডিমেনশনালিটি রিডাকশনে আপনাদেরকে আমি বলবো অবশ্যই যদি সুযোগ পান পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটার ফুল ফর্ম প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস সম্পর্কে পড়াশোনা করবেন। এবং এটার কাজ হচ্ছে বেসিক্যালি ডিমেনশনালিটি রিডাকশন। ধরেন আপনার অনেকগুলো ফিচার x1 x2 x3 এভাবে x10 x20 এরকম 20 25 100টা ফিচার আছে, আপনি সেটাকে কমিয়ে আনতে চাচ্ছেন। হ্যাঁ, কমিয়ে আনলে আপনার কম্পিউটেশনাল কস্ট কমবে বা হোল জিনিসটাকে একটু মানে কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন। সেই কাজটা আসলে এই অ্যালগোরিদমগুলো করে। পিসিএ আছে, টিএসএনই আছে, এলডিএ আছে। এরপর অ্যাসোসিয়েশন অ্যালগোরিদম আছে, এটা আসলে বেসিক্যালি বিভিন্ন টাইপের ডেটার মধ্যে যে অ্যাসোসিয়েশন সেটা নিয়ে কাজ করছে, অ্যাপ্রিওরি, ইসিলাট। অ্যান্ড জেনারেটিভ মডেলস আছে। আসলে জেনারেটিভ মডেলসগুলো একই সাথে আনসুপারভাইজ এবং সুপারভাইজ দুইটা কনসেপ্টই ইউজ করে। যেমন জিপিটিতে দুইটোই ইউজ হয়। জ্ঞান বলে একটা ইমেজের জেনারেশনের একটা অ্যালগোরিদম আছে, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। সেটা মাঝখানে অনেক বেশি হাইপ ছিল জ্ঞানের, বিশেষ 2021-এর দিকে। পর এখন অনেক বেশি ইমেজ জেনারেশন বা টেক্সট থেকে ইমেজ জেনারেশনের যে কাজগুলো সেগুলোতে ডিফিউশন মডেল অনেক ইউজ হচ্ছে, এটাও খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ভ্যারিয়েশনাল অটো এনকোডার্সও আরেকটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং আমরা আসলে সামনে বিশেষ করে সেগমেন্টেশন যখন আমরা দেখব তখন আমরা অটো এনকোডার কিছুটা কভার করব। তো এই টাইপের অনেক অ্যালগোরিদমস আছে। তো জেনারেটিভ মডেলসকে ব্রডলি আনসুপারভাইজ লার্নিংয়ে ক্যাটাগরাইজ করা হলেও এরা আসলে সুপারভাইজড এলিমেন্টও আছে এদের প্রসেসের মধ্যে, এটা বলে রাখা ভালো আর কি। রিইনফোর্সমেন্ট লার্নিংয়েও আসলে বিভিন্ন টাইপের রিইনফোর্সমেন্ট লার্নিং হয়, কিছু আছে ভ্যালু বেসড, কিছু আছে পলিসিটাকে আপডেট করা, তো পলিসি বেসড মেথড, কিছু মডেল বেসড আছে স্ট্রাকচারটার উপর বেস করে। তো কিউ লার্নিং, আর লার্নিং, রিইনফোর্স, ডাইনাকিউ, এরকম অনেক মন্টে কার্লো রিসার্চ, এরকম অনেক অনেক কমন এবং পপুলার অ্যালগোরিদমস আছে। আপনারা যদি আরএল নিয়ে পড়াশোনা করেন এগুলো অবশ্যই একটু ঘেটে দেখবেন আর কি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যে কস্ট ফাংশনের কথা বলছিলাম, কস্ট ফাংশনও আবার অনেক টাইপের হয়। তো এবং কস্ট ফাংশনটা মোস্টলি ডিপেন্ড করে টাস্কের উপর। আপনি কি রিগ্রেশন করছেন, তাহলে আপনি হচ্ছে মিন স্কোয়ার্ড এরর বা মিন অ্যাবসলিউট এরর ইউজ করবেন। অথবা হয়তো আর স্কোয়ার্ড এরর বলে একটা, আর স্কোয়ার ভ্যালু বলে একটা মেট্রিক আছে, সেটাও খুব কমনলি ইউজ হয় রিগ্রেশনের জন্য। হিউবার লস আছে। আপনি ক্লাসিফিকেশন করলে আবার অন্যদিকে লগ লস বা ক্রস এন্ট্রপি লস বলে একটা লস আছে, সেটা ইউজ করতে পারেন, বা হিঞ্জ লস, ফোকাল লস, এগুলো ইউজ করা হয় অনেক সময়। আনসুপারভাইজড লার্নিং এর জন্য আবার মিন স্কোয়ার্ড এরর একটা অপশন আছে, আবার কন্ট্রাস্টিভ লস, এটাও অনেক সময় ইউজ করা হয়। এগুলো সবগুলোই কিন্তু আমাদের ওই ইভ্যালুয়েশন মেট্রিক হিসেবে ইউজ হয়। আবার আপনার অপটিমাইজেশনের যে বেসিস, মানে অপটিমাইজেশন তো কোনো একটা লসের উপর বেস করেই হয়, সেটার হিসেবেও ইউজ হয়। র্যাঙ্কিং কস্ট ফাংশন আছে, হিঞ্জ লস, পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং লস, এরকম। আবার কিছু আছে ডোমেইন স্পেসিফিক কস্ট ফাংশন, যেমন ধরেন ইমেজ সেগমেন্টেশনের জন্য আপনারা হয়তো ডাইস লস বলে একটা লস আছে, এটা ইউজ করবেন। অবজেক্ট ডিটেকশন বা ইমেজ ইভেন্ট সেগমেন্টেশনেও আইওইউ লস বলে একটা কস্ট ফাংশন আছে, ওইটা ইউজ করবেন হয়তো অনেক সময়। তো আরও একটা ব্যাপার হচ্ছে রেগুলারাইজেশন টার্মস। এই কস্ট ফাংশনের সাথে অনেক সময় আমরা রেগুলারাইজেশন টার্ম বলে একটা জিনিস অ্যাড করি। ওইটা বেসিক্যালি ওভারফিটিং যাতে না হয় সেটাকে মানে এনশিওর করার জন্য এক ধরনের পেনাল্টি অ্যাড করা। তো সেটারও বিভিন্ন টাইপের এক্সাম্পল আছে। L1 রেগুলারাইজেশন আছে, L2 রেগুলারাইজেশন আছে, লাসো অ্যান্ড রিজ, এগুলো আপনারা পরে দেখবেন। আমি জাস্ট সবগুলো একটু ডিকটেট করে যাচ্ছি, পরে গিয়ে এগুলো ডিটেল আমরা হয়তো অনেক কেসে দেখব। আর অপটিমাইজেশন অ্যালগরিদমগুলো ওই যে লসের উপর বেস করে আমার প্যারামিটারের ভ্যালুগুলোকে আপডেট করা, ঠিক আছে, ওই জিনিসটার জন্য আমাদের আসলে অপটিমাইজেশন অ্যালগরিদম লাগে। এটাও অনেক রকমের হতে পারে, সবচেয়ে কমন এবং সবচেয়ে ওয়াইডলি ইউজ হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এবং এখানে যেগুলো দেখছেন আপনারা এসজিডি, অ্যাডাম, আরএমএস প্রপ, মোমেন্টাম, অ্যাডাগ্রেড, এগুলো সবগুলোই গ্রেডিয়েন্ট ডিসেন্টের উপরেই বেস করে তৈরি, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টের এক একটা স্পেশাল কেস, এগুলো গ্রেডিয়েন্ট ডিসেন্টকে একটু একটু বিভিন্ন কেসে মডিফাই করা হয়েছে, এটাই জাস্ট।
আবার অনেক ক্ষেত্রে সেকেন্ড অর্ডার মানে ফার্স্ট ডেরিভেটিভটা ইউজ না করে সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করে অনেক সময় করা হয়। নিউটনস মেথড আছে, বিএফজিএস আছে। কিছু আবার আছে ডেরিভেটিভ ফ্রি অ্যালগোরিদম, যেমন জেনেটিক অ্যালগোরিদম, বায়াসিয়ান অপটিমাইজেশন, পিএসও এরকম আছে। কনস্ট্রেইনড অপটিমাইজেশন অ্যালগোরিদমও আছে, লিনিয়ার প্রোগ্রামিং, কোয়াড্রেটিক, এগুলো আরেকটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে আরেকটু কমপ্লেক্স ব্যাপার স্যাপার। এরকম অনেক রকম অ্যালগোরিদম আছে আর কি। তো অপটিমাইজেশন অ্যালগোরিদম এরকম বিভিন্ন টাইপের হতে পারে। তো এই যে বিভিন্ন রকম অপশনগুলো আমরা দেখাচ্ছি, এই সবগুলোই জাস্ট বলার কারণ হচ্ছে যাতে পরে গিয়ে যখন আপনার মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করবেন, আপনার যখন প্রজেক্টগুলো করবেন, তখন যাতে এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকে যে কোন কোন অ্যালগোরিদমস বা কোন কোন অপশনস আমরা আসলে এক্সপ্লোর করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি। আমাদের ওভারঅল মেশিন লার্নিংয়ের যে ইন্ট্রোডাকশন সেটা হয়ে গেছে, বাট এখন আমি আসলে যে জিনিসটা দেখাবো যে মেশিন লার্নিংয়ের সাথে কিছু চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড আছে আর কি। তো ওই চ্যালেঞ্জেসগুলো কি? তো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার মেশিন লার্নিংয়ের জন্য আপনারা অলরেডি জানেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডেটা। তো ডেটা যদি আপনার এনাফ পরিমাণে না থাকে, যেমন ধরেন আপনার ওই যে জাস্ট একটা ডেটা স্যাম্পল আছে, ওটা থেকে কিন্তু আপনি আসলে প্রপারলি কিছুই লার্ন করতে পারবেন না, বা খুব অল্প পরিমাণে আছে, প্রপারলি কিছু লার্ন করতে পারবেন না। অথবা আপনার কাছে এমন ডেটা আছে যেই ডেটা ইটসেলফ একটু কন্টামিনেটেড, যেটা আসলে নিজেই হয়তো নয়েজ আছে। তো এই ধরনের, বা এমন হতে পারে যে রিয়েল লাইফে যে ডেটা পাবেন সেটার সাথে খুব বেশি মিলে না, হয়তো রিয়েল লাইফে নয়েজ থাকে, আপনার ডেটা সেটে নয়েজ নেই, এরকম অনেক রকম ইস্যু হতে পারে। তো ডেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই খুব ইম্পর্ট্যান্ট মেশিন লার্নিংয়ের জন্য, ঠিক আছে? বিশেষ করে ডিপ লার্নিংয়ের জন্য। ডিপ লার্নিংয়ে যদি আপনার ডেটা কম থাকে তাহলে আসলে ডিপ লার্নিং ভালো কাজ করে না। মেশিন লার্নিংয়েও ডেটা আপনার অ্যাটলিস্ট মিনিমাম একটা অ্যামাউন্ট লাগবেই। তো ডেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কম হলে আসলে মেশিন লার্নিংয়ে ভালো রেজাল্ট আনা খুবই ডিফিকাল্ট। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মডেল ইন্টারপ্রেটেবিলিটি। আমরা যখন ট্রেডিশনাল প্রোগ্রামিং করি আমরা কিন্তু নিজেরাই রুলগুলো বলে দিচ্ছি, সো আমরা জানি ঠিক কী কারণে আমার মেশিন কী ডিসিশন নেবে। বাট মেশিন লার্নিং মডেলে যেহেতু নিজে নিজে লার্ন করছে, সে হয়তো এমন ডিসিশন নেবে যেটা সে কেন নিয়েছে আমি আসলে বুঝবো না। এবং এই জিনিসটা অনেক বেশি হয় ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে, কারণ ডিপ লার্নিংকে অনেক সময় ব্ল্যাক বক্স মডেল বলে। কেন আসলে কোনো একটা ডিসিশন নিল, কেন আসলে মডেল কোনো একটা আউটপুট দিল, সেটা অনেক সময় বোঝা যায় না। এবং ইন্টারপ্রিটেবিলিটি যদি কম হয়, তখন এমন অনেক এরিয়া আছে যেখানে আসলে আপনি মানে রিলাই করতে পারবেন না ওই পার্টিকুলার মডেলের উপর। যেমন হেলথ কেয়ার বা ফিন্যান্স, এই ধরনের ক্ষেত্রে, হেলথ কেয়ারে পার্টিকুলারলি। তো রিজনিংটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি। এখন যদি আপনার ডিপ লার্নিং মডেলটা রিজনিংটাই না দিতে পারে, তখন কিন্তু ওই ডিপ লার্নিং মডেলটা ভালো পারফর্ম করলেও সেটাকে এমপ্লয় করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কম্পিউটেশনাল রিসোর্সেস। এই যে আমি যা কিছু বললাম, অপটিমাইজ করা, মডেলিং করা, অনেক অনেক ডেটা, এই ডেটাগুলো থেকে লার্ন করা, এইটা কিন্তু খুবই হ্যাভি কম্পিউটেশনের ব্যাপার, এবং এর জন্য আমাদের কম্পিউটেশনাল রিসোর্সও লাগবে, ভালো কম্পিউটার লাগবে, ভালো জিপিইউ লাগবে, ঠিক আছে? এবং ওই জিনিসটা যদি আপনার ভালো কম্পিউটেশনাল রিসোর্স না থাকে, তাহলে আসলে এমএল মডেল আপনি ট্রেনই করতে পারবেন না ঠিকঠাকভাবে, বা অনেক অনেক কস্টলি এবং টাইম কনজিউমিং হয়ে যাবে আপনার ট্রেনিং। সো এই ধরনের কেসে আসলে এমএল ভালো কাজ করা এটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। আরেকটা ইস্যু হচ্ছে জেনারেলাইজেশন, যেটা আসলে কাউন্টার করার অনেক টেকনিক মেশিন লার্নিং রিসার্চে উঠে এসেছে। বাট ওই তো মেশিন লার্নিং মডেল অনেক সময় ট্রেনিং ডেটা যেটাতে দিয়ে আপনি ট্রেন করবেন সেটাতে ভালো করে, বাট জেনারেলাইজেশনে ভালো কাজ করে না। তো এইগুলো মাথায় রেখেই আমাদেরকে আসলে মেশিন লার্নিংয়ের মানে টাস্কগুলো করতে হবে। আরও কিছু ক্রুশাল ইস্যু আছে, যেমন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এমএল সিস্টেমস আসলে এই যে রেকমেন্ডেড সিস্টেমের কথা বলেছিলাম, এগুলো কিন্তু আপনার ডেটাকে নিয়ে সেগুলোর উপরই আপনাকে আবার সেগুলোর উপর বেস করেই আপনাকে আপনার পছন্দের জিনিস রেকমেন্ড করছে। তো তার মানে কিন্তু সে বেসিক্যালি আপনার ডেটাটাকে ক্যাপচার করছে, অনেক সময় আপনার পারমিশন ছাড়াই ক্যাপচার করছে। তো এক ধরনের প্রাইভেসি ব্রিচ আছে, ইভেন সিকিউরিটি ইস্যুজও আছে। তো এগুলো আসলে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে অনেক বড় ইস্যু, যেহেতু ডেটা রিলেটেড, এখানে ডেটার ব্যাপার যেহেতু আছে, তো এখানে অবশ্যই প্রাইভেসি এবং সিকিউরিটিও রিলেটেড। অনেক সময় ইন্ডাস্ট্রি মানে ফিন্যান্স, হেলথ কেয়ার, এই ধরনের কেসে মানে যে রেগুলেশনসগুলো আছে সেগুলো মানুষ তো এক ধরনের ব্যাপার, বাট মেশিন, সেগুলো মেশিন লার্নিং মডেলের উপর বেস করে তৈরি করা কোনো মেশিন, সেটা আসলে মানে রেগুলেশনগুলো মেনে চলছে কিনা, সেটা একটা অনেক বড় ইস্যু হতে পারে। একটু পরে আমরা দেখবো আসলে মেশিন লার্নিং রিলেটেড এথিক্যাল কনসার্নসও আছে, সেটাতে আমরা ডিটেইল একটু পরে দেখছি। আর আরেকটা সমস্যা হচ্ছে, এটা পার্সোনালি আমি বলতে পারি, যেটা হচ্ছে মেশিন লার্নিং ফিল্ডটা হচ্ছে খুবই র্যাপিডলি ইভলভিং। মানে 2012 সালে মেশিন লার্নিং যে অবস্থা ছিল এবং 2022 সালে এসে যা হয়েছে, ডিফারেন্সটা আসলে আকাশ পাতাল
তফাতের মতো ব্যাপার। তো এই যদি আপনি এমএল রিসার্চ করে থাকেন তাহলে আসলে এই যে র্যাপিড অ্যাডভান্সেস, খুব দ্রুত একটা ফিল্ড অ্যাডভান্স করছে, খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে কোর কোয়েশ্চেনগুলো, রিসার্চ কোয়েশ্চেনগুলো, সেটার সাথে কিপ আপ করাটা একটু ডিফিকাল্ট। তো এই কারণে মেশিন লার্নিং যদি পার্সু করেন একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, তো আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ওয়েন টু ইউজ মেশিন লার্নিং। সব মানে অন্ধভাবে সব কিছুতে মেশিন লার্নিং তো ইউজ করা যাবে না। তো অনেক সময় মানে মেশিন লার্নিং কি সব কিছু, ইজ মেশিন লার্নিং দি অ্যান্সার টু এভরিথিং? অ্যান্সার ইজ নো। মানে রিসেন্ট ইয়ার্স এটা এক বাজওয়ার্ড হয়ে গেছে, আমরা জানি, মানে মানে ইন্ডাস্ট্রি এবং মানে অনেক কমপ্লেক্স প্রবলেমের পটেনশিয়ালের মধ্যে আছে। বাট এমন একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে যে মানুষ মোটামুটি দুনিয়ার যে কোনো প্রবলেমেই মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে চায়, এবং অনেক ক্ষেত্রে সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন কিনা বা আদৌ দরকার আছে কিনা সেটা চিন্তা না করি। তো অনেক কেস আছে, যেমন ধরেন আপনাদেরকে যে ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগোরিদম বললাম, বা এরকম আরও অনেক কিছু যেখানে আমরা আসলে হোল জিনিসটা কিভাবে কাজ করে সেটা মানুষই ভালোভাবে বুঝতে পারছে, ঠিক আছে, ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ওই ধরনের কেসে আপনার মেশিন লার্নিং মডেল ইউজ করে একটু কম ইন্টারপ্রেটেবল একটা অ্যালগোরিদম তৈরি করার কোনো দরকার নেই। বেটার হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে কোনো মডেল তৈরি করা। তো এরকম সিম্পল এবং মোর ইন্টারপ্রেটেবল মেথডস যদি ইউজ করে ভালো পারফরমেন্স পাওয়া যায় তাহলে রুল বেস সিস্টেম ইজ বেটার দেন মেশিন লার্নিং। অনেক কেসই আছে এরকম, ঠিক আছে। তো ওই সব কেসে জোর করে এমএল ইউজ করার কোনো দরকার নেই। এরপর আরেকটা জিনিস হচ্ছে এমএল এর, এটা একটা সুবিধা এবং অসুবিধা একই সাথে। সেটা হচ্ছে অনেক সময় আপনি যদি যে জিনিসটা নিয়ে কাজ করছেন সেটা নাও বুঝেন, আপনি স্টিল মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারবেন। বাট প্রবলেমটা পুরোপুরি না বুঝে মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে গেলে আসলে একটা সমস্যা হয় আর কি, যে মানে অনেক সময় এমন সলিউশন আপনি হয়তো নিয়ে আসতে পারবেন যেটা হয়তো আপনার মনে হচ্ছে ভালো একটা সলিউশন, বাট লং রানে এটা আসলে হার্মফুল হতে পারে, যেটা একজন এক্সপার্ট হয়তো বুঝতো, বাট আপনার যেহেতু ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং নেই, তো আপনি হয়তো সেটা বুঝেন নেই, ঠিক আছে। তো কোনো একটা পার্টিকুলার কাজের জন্য এমএল আসলে ঠিক অ্যাপ্রোচ কিনা আমাদেরকে আসলে একটু ভালোভাবে দেখতে হবে। তো আমরা যদি সামারাইজ করি, একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা জিনিস। বেসিক্যালি একটা মেশিন লার্নিং এআই এজেন্ট চ্যাট জিপিটি এই জিনিসটা বলছে কখন এই জিনিসটা আমাকে জেনারেট করে দিয়েছে যে কখন এমএল ইউজ করতে হবে এবং কখন না। দেখেন, যখন আপনার রুলগুলো এক্সপ্লিসিটলি ডিফাইন করা ডিফিকাল্ট হয়ে যায় তখন আপনি এমএল ইউজ করবেন, অবভিয়াস। এরপর বিশেষ করে যখন আনস্ট্রাকচার্ড ডেটা থাকে, যেমন ধরেন ইমেজেস বা টেক্সটস, এই ধরনের কেস থেকে প্যাটার্ন রেকগনাইজ করা নাম্বারের উপর বেস করে, সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে। ওইসব কেসে এমএল ইউজ করবেন, খুবই স্বাভাবিক। এরপর যদি অনেক বেশি কমপ্লেক্স প্যাটার্ন থাকে, অনেক বেশি ডিমেনশনালিটি থাকে, অনেক বেশি ফিচার্স থাকে, তখন হার্ড কোড করা ডিফিকাল্ট হয়ে যায়, ওইসব কেসে আপনি এটা ইউজ করবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কেস হচ্ছে যখন অটোমেশন দরকার, হ্যাঁ, মানে টাইমের সাথে সাথে ডেটা যদি, মানে ডেটার প্রকৃতি ক্যারেক্টারই যদি চেঞ্জ হয়ে যায়, সেটার সাথে সাথে আপনি আপনার মডেল চেঞ্জ, মানে মডেলেও অ্যাডাপ্টেশন লাগবে, ওই ধরনের কেসে এমএল ভালো মানে কাজ করতে পারে। বাট কখন আপনি এমএল ইউজ করবেন না? যখন প্রবলেমটা খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড, যখন আপনি রুল বেস লজিক দিয়ে সলভ করতে পারবেন, অবশ্যই তখন দরকার নেই। বা যখন আপনার কাছে আসলে কম্পিউটেশনাল রিসোর্স ওইরকম অ্যাভেলেবলই নাই, আপনি একটা ইমেজ প্রসেসিং অনেক বড় একটা ডেটা সেট আপনার কাছে আছে, বাট আপনার কম্পিউটারের যে জিপিইউ সেটা আসলে ইন্টিগ্রেটেড জিপিইউ, তো ওখানে আসলে মেশিন লার্নিং মডেল মানে ট্রেন করতে গিয়ে খুব একটা লাভ নেই, আপনি খুব বেশি ইপক রান করতে পারবেন না এবং ভালো রেজাল্ট আসবে না। তো কম্পিউটেশনাল রিসোর্স লিমিটেড হলে আসলে এমএল এর যাইতে ওই তো রুল বেসড লজিকে যাওয়াটাই হয়তো বেটার। এরপর ডেটা যদি কম থাকে, এটা সবচেয়ে বেশি এইটাই দেখতে হয় যে আমার কাছে যে ডেটাটা আছে সেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন। যদি ডেটা কম থাকে বা ডেটা যদি ভালো না হয়, তাহলে জোর করে সেখানে আসলে এমএল মডেল লার্ন করিয়ে লাভ নেই। কারণ ডেটা যদি, একটা খুব কমন কথা আছে মেশিন লার্নিং ইয়েতে, মানে মেশিন লার্নিং যারা প্র্যাকটিশনার্স তাদের মধ্যে, যে ইয়োর এমএল মডেল ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ডেটা ইজ। ঠিক আছে, তো ডেটাটা যত ভালো আপনার এমএল মডেল তত ভালো হবে। ডেটাই যদি ভালো না হয়, এমএল মডেল আপনি যত কষ্ট করেই ট্রেন করেন না কেন, যত কষ্ট করেই স্ট্রাকচার করেন না কেন, খুব একটা লাভ হবে না। ঠিক আছে, তো এইসব কেসে মেশিন লার্নিং ইউজ করার কোনো দরকার নেই যদি আপনার কাছে ওই রকম ডেটা না থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কেস হচ্ছে যদি আপনার খুবই ক্লিয়ার এবং ইন্টারপ্রেটেবল রেজাল্টস লাগে, বিশেষ করে ধরেন হেলথ কেয়ার সেক্টর বা এরকম কোথাও, বাট আপনি যে মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করছেন সেটাতে আপনি ওইরকম ইন্টারপ্রেটেবল রেজাল্টস পাবেন না, তাহলে জোর করে আসলে এমএল মডেল বা ডিপ লার্নিং অ্যাপ্লাই করে লাভ নাই ওইসব কেসে। ঠিক আছে, কারণ আপনি যদি ভালো রেজাল্টও আনেন, আপনি রিলায়েবিলিটি আনতে পারবেন না। সো এইসব কেসে এমএল ইউজ করার দরকার নেই। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি আমাদেরকে। এই যে একটা
ডায়াগ্রাম আছে, এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়েছে যে আপনি যখন আপনার কাছে একটা টাস্ক আসছে আপনি আসলে কিভাবে ডিসাইড করবেন এমএল অ্যাপ্লাই করবেন নাকি এমএল অ্যাপ্লাই করলে কোন টাইপের এমএল অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনি যদি এরকম চান যে আপনার ওই ডেটায় একটা কোনো ন্যাচারাল প্যাটার্ন আছে কিনা, ন্যাচারাল কিছু ক্লাস্টার্স আছে কিনা, তাহলে আপনি আনসুপারভাইজড লার্নিং অ্যাপ্লাই করতে পারেন অ্যাডিকুয়েট ডেটা থাকলে। বাট আপনি যদি সেটা না, আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার ডিসিশন নিতে চাচ্ছেন, কোনো একটা পার্টিকুলার ক্লাসে ডিভাইড করতে চাচ্ছেন ডেটাটাকে এবং ওইরকম লেভেল আছে, তো ওই রকম কেসে আপনাকে আসলে দেখতে হবে প্রথমত কিভাবে লার্ন করবেন। আপনার সিস্টেমটা কি নিজে নিজে কোনো একটা ডিসিশন নেবে সেটার উপর যে ফিডব্যাক সেটার উপর বেস করে কিছু করবে, নাকি ডেটাতেই লেভেলস আছে সেটার উপর বেস করে সে লার্ন করবে। যদি ডেটাতেই লেভেল থাকে তাহলে হয়তো আপনি সুপারভাইজ লার্নিং করবেন, আর যদি এনভায়রনমেন্ট থেকে শেখার ব্যাপার থাকে তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিং করতে পারেন। আবার আপনার কাছে যদি ওই যে ডেটার ব্যাপার যদি হয় তাহলে আপনাকে আবার এটা চিন্তা করতে হবে আপনার কাছে কি এমন ডেটা আছে কিনা যেটা আসলে অ্যাডিকুয়েটলি আপনার পুরো প্রবলেমটাকে ডিসক্রাইব করে। যদি না থাকে তাহলে কিন্তু মেশিন লার্নিং ইউজফুল হবে না, তখন আপনি মেশিন লার্নিং ইউজ করবেন না। আবার এমনও যদি হয় যে আপনি মানে একজন মানুষ হচ্ছে ওই ডেটা দেখে একটা জিনিস ডিসাইড করতে পারে কিনা, যদি মানুষ নিজেই না পারে তাহলে আপনার যে অ্যানোটেট করছে ডেটার লেবেলিংটা যে করছে সেও কিন্তু ভালোভাবে লেবেলিং করতে পারবে না, এবং ওইসব কেসে আসলে আপনি এমএল মডেল ইউজ করে লাভ নেই। তো এখানে আসলে মোটামুটি হোল একটা ডিসিশন মেকিং প্রসেস দেখানো হয়েছে, আপনারা চাইলে এটা ফিউচারে ইউজ করতে পারেন। তো একদম লাস্ট যে পোর্শনটা আমরা দেখব সেটা হচ্ছে মেশিন লার্নিং ইথিক্স। বেশিরভাগ ক্ষেত্রে এই পার্টটা আসলে মেশিন লার্নিং এর ইন্ট্রো বলেন বা হোল কোর্সে আসলে অ্যাবসেন্ট থাকে, বাট এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে কারেন্ট ওয়ার্ল্ডে যেখানে এমএল আসলে এত দ্রুত অ্যাডভান্স করছে যে অনেক সময় এথিক্যাল কনসার্নগুলোকে আমরা ওভারলুক করে যাই। তো মেশিন লার্নিং আসলে মানে বিজনেস বলেন গভর্নমেন্টস বলেন এদের জন্য খুব ক্রিটিক্যাল টুল হয়ে যাচ্ছে, বাট এটা ইউজ করে কিন্তু আপনার ক্ষতিও করা যায়। ঠিক আছে, তো মেশিন লার্নিং রিলেটেড অনেক এথিক্যাল ইস্যু আছে যেগুলোতে আসলে যেগুলো নিয়ে রিসার্চ হয়, যেগুলো নিয়ে আসলে আপনার স্টাডিটা দরকার। ঠিক আছে, তো এখানে আমরা মোটা দাগে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি মেশিন লার্নিং রিলেটেড এথিক্যাল কনসার্নসগুলোকে। বায়াস আছে, ট্রান্সপারেন্সি আছে, প্রাইভেসি ইস্যুস আছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি, এবং আমাদের যেটা বের করতে হবে যেটা হচ্ছে কিভাবে আসলে এমএল অ্যাপ্রোচগুলো চেঞ্জ করা যায় বা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় যাতে আমাদের মডেলগুলো এই বায়াস থেকে মানে বায়াসড না হয় বা প্রাইভেসি যাতে ব্রিচ না করে, ফেয়ার হয় বা ইন্ডিভিজুয়াল রাইটসের প্রতি রেসপেক্টফুল হয়, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো একটা এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্টে দেখে হয়তো বুঝবেন না এখানে ঝামেলাটা কোথায়, বাট আপনারা যদি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে প্রত্যেকটা জোড়া ইমেজের ক্ষেত্রেই একজন করে হোয়াইট এবং একজন করে ব্ল্যাক পার্সনস আছে। ঠিক আছে, হোয়াইট পার্সন ব্ল্যাক পার্সন, এখানে ভেতরে হোয়াইট পার্সন ব্ল্যাক পার্সন, হোয়াইট পার্সন ব্ল্যাক পার্সন। এবং এটা একটা এমএল মডেল যেটা আসলে এই পার্টিকুলার পার্সনের যে রিস্ক লেভেল সেটা তাদের ইমেজ এবং অন্যান্য কিছু মেটা ডেটার উপর বেস করে প্রেডিক্ট করছে। দেখা গেল এই হোয়াইট পার্সনটার যে রিস্ক লেভেল সেটা বলছে লো রিস্ক, একটা স্কোর দিয়েছে 3, আর এই ব্ল্যাক পার্সনের ক্ষেত্রে সে বলছে হাই রিস্ক এবং স্কোরটা হচ্ছে 10। এই হোয়াইট পার্সনের ক্ষেত্রে এগেইন লো রিস্ক এবং তার মানে স্কোরটা হচ্ছে 3, আর ব্ল্যাক যে পার্সনটা তার হাই রিস্ক এবং স্কোরটা হচ্ছে 8। এগেইন এখানেও সিমিলার, এখানে হোয়াইট পার্সনটা লো রিস্ক 3 এবং ব্ল্যাক পার্সনটা মিডিয়াম রিস্ক 6 একটা স্কোর দেওয়া হয়েছে। মানে কনসিস্টেন্টলি যারা ব্ল্যাক পার্সন তাদেরকে মোর রিস্কি ইন্ডিভিজুয়াল হিসেবে প্রেজেন্ট করছে এই মেশিন লার্নিং মডেলটা। কিন্তু প্রথমে আপনার মনে হতে পারে এটা হয়তো সে অন্য ডেটার উপর বেস করে করছে, বাট মানে পরে দেখতে পারবেন যে আসলে প্রায়র অফেন্সেস যদি দেখেন এই হোয়াইট পার্সনটা এর আগে 2টা আর্মড রবারি করেছে, মানে অস্ত্রসহ ডাকাতি করেছে, এরপর মানে আরও একটা ডাকাতির চেষ্টা করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে আগের অফেন্স, এরপরেও তাকে লো রিস্ক একটা ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে, এবং দেখা গেল পরে গিয়ে সে আরও একটা বড় ধরনের মানে চুরিতে থেফটে সে জড়িত ছিল। আর যে ব্ল্যাক পার্সনটাকে হাই রিস্ক হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল সে জাস্ট আন্ডার এজ থাকা অবস্থায় কিছু মানে জুভেনাইল মিসডিমেনারে ছিল, মানে ইনভলভড ছিল, হয়তো কারোর সাথে সে মারামারি করেছে বা এরকম কিছু 4বার এরকম ব্যাপার হয়েছে, বাট তাকে খুব হাই রিস্ক মানে পার্সন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। সিমিলার এখানেও এই হোয়াইট পার্সনটা এর আগে
ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আছে তার নামে, একটা বড় ধরনের ওই গ্র্যান্ড থেফটের একটা আছে, ড্রাগ ট্রাফিকিং পর্যন্ত করেছে সে, স্টিল সে লো রিস্ক। আর এই লোকটা জাস্ট এর আগে একটা ছোটোখাটো চুরি করেছে বলে সে মিডিয়াম রিস্ক হয়ে গেল। ঠিক আছে, তো কনসিস্টেন্টলি আসলে আগের অফেন্সগুলো দেখে যাদের আসলে বেশি রিস্ক ফ্যাক্টর যাদের থাকার কথা ছিল, হাই স্কোর করার কথা ছিল, তাদেরকে কম দেওয়া হয়েছে, এবং যারা তুলনামূলক মানে ছোটোখাটো অফেন্স করেছিল তাদেরকে বেশি স্কোর দেওয়া হয়েছে। এবং আপনি যদি এবার ভালো মতো খেয়াল করে দেখেন তাদের মধ্যে আর একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে তাদের স্কিন কালার। তো মেশিন লার্নিং মডেল আসলে হয়তো যে কারণেই হোক না কেন, সে হচ্ছে লার্ন করে বসে আছে যে ব্ল্যাক পারসনসকে সে বেশি রিস্কি ইন্ডিভিজুয়াল হিসেবে দেখাবে, এবং এটা একটা মেজর কনসার্ন। এই জিনিসটাকে বলা হয় বায়াস, এবং এটা ডেটা সেট থেকে তৈরি হয়। আসলে ডেটা সেট দেখেই তো মেশিন লার্নিং শিখে। ডেটা সেট যদি অলরেডি বায়াসড হয় তাহলে এই ধরনের ইস্যু হতে পারে। তো এটা কিন্তু অনেক বড় ইস্যু। আপনি একটা এমএল মডেল রান করছেন, সেটা অনেক ভালো পারফরমেন্সও দিচ্ছে, বাট এই ধরনের ইস্যু থাকলে সেটা আসলে একদম মোরালি করাপ্ট একটা সিস্টেম হিসেবে তৈরি হয়ে গেল। তো সেটাকে আসলে অ্যাড্রেস করা জরুরি। তো এই ধরনের জিনিস আসলে, যে বায়াস যদি থাকে, ঠিক আছে, মানে ডেটা যদি স্কিউড হয়, আপনার ডেটা সেটে যদি সবার প্রপার রিপ্রেজেন্টেশন না থাকে, তখন হচ্ছে মডেলটা হচ্ছে বায়াসড হতে পারে, এবং এটা আসলে সমাজে হার্মফুল স্টেরিওটাইপ গুলোকে আরও বেশি মানে এনকারেজ করবে। এটা আসলে খুবই খারাপ একটা কনসিকুয়েন্স হতে পারে। ঠিক আছে, সোশ্যাল ইনইকুয়ালিটিগুলো আরও বেশি বাড়বে, মানুষের মধ্যে হেট্রেড আরও বেশি বাড়বে এই ধরনের কারণে, এবং এআই এর তো অনেক ফার রিচিং ইম্প্যাক্ট এখন আছে। সো বায়াসটাকে আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে ফেসিয়াল রেকগনিশন অ্যালগোরিদম, যেখানে বেশিরভাগ ডেটা সেট আপনারা দেখবেন ফেসিয়াল এক্সপ্রেশন রেকগনিশনের বা এরকম অ্যালগোরিদমগুলোতে বেশিরভাগ ডেটা আসলে হোয়াইট মেনদেরকে নিয়ে থাকে। একটা স্টাডিতে দেখা গেছে যে হোয়াইট মেনদেরকে অলমোস্ট 100% টাইমেই প্রপারলি তাদের এক্সপ্রেশনটা বা তাদেরকে ক্লাসিফাই করতে পারে অ্যালগোরিদমগুলো, বাট ব্ল্যাক মেইল হলে একটু কম পারে, হোয়াইট ফিমেল হলে আরও একটু কম পারে, এবং সবচেয়ে খারাপ পারফরমেন্স আসে যখন ব্ল্যাক ফিমেল হয়। তার মানে রেশিয়াল এবং জেন্ডার বায়াস দুইটাই প্রেজেন্ট অলরেডি, এবং সেটা ডেটা সেট থেকে এসেছে। তো এই জিনিসগুলোকে আসলে অ্যাড্রেস করতে হবে। এটা হচ্ছে বায়াসের ব্যাপারটা। এরপর আসে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ট্রান্সপারেন্সি হচ্ছে ওই এগেইন ফেশিয়াল এক্সপ্রেশন রেকগনিশন বলেন বা যে কোনো এই ধরনের সেক্টরস বলেন, মেডিসিন সেক্টরে হয়তো কোনো একটা টাস্ক আপনি করছেন, কোনো একটা ডিসিশন নিল, কেন নিল, এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, যেটা অনেক সময় মেশিন লার্নিং টাস্কে থাকে না। এবং অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে যে কোনো মেশিন লার্নিং মডেলের কারণে সমাজের কোনো একটা ক্ষতি হলো বা কোনো একটা ক্রাইম হয়ে গেল, তো সেটার অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি তো মেশিনকে শাস্তি দিতে পারবেন না। তো এইসব কেসে আসলে যারা মেশিন লার্নিং মডেলটা তৈরি করেছে এবং যারা এই জিনিসটাকে ডেভেলপ করে সেটাকে পাবলিক করেছে, যারা এটাকে ইউজ করে বিজনেসটা করছে, তাদেরকে আসলে অ্যাকাউন্টেবল ধরাটা অনেক বেশি জরুরি, যেটা অনেক সময় হয় না, কারণ এরকম প্রপার ল নাই। তো এই জিনিসগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা কোর ইস্যু হচ্ছে প্রাইভেসি। মেশিন লার্নিংয়ে যেহেতু ডেটা লাগে, তো অবভিয়াসলি আপনাদের ওই ডেটাটা যাতে প্রপার কনসেন্ট সহ মানুষ থেকে কালেক্ট করা হয়, প্রাইভেট ডেটা যদি হয় তাহলে সেটা আমাকে এনশিওর করতে হবে, যেটা অনেক সময় করা হয় না। অনেক সময় আমাদের কনসেন্ট ছাড়া আমাদের ডেটা কিন্তু চুরি করা হয়। এক্সের সকল ডেটা আসলে মানে ইউজ করা হয়েছে গ্রককে ডেভেলপ করার জন্য, যেটার আসলে কনসেন্ট আসলে নেওয়া হয়েছে, বাট এমনভাবে নেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে না পারে সে কিসে কনসেন্ট দিচ্ছে। তো এই ধরনের ইস্যু আসলে এমএলএ আছে, প্রাইভেসি ইস্যুটাও অনেক বড় ইস্যু। এগুলোকে আসলে আমাদের মাথায় রাখতে হবে। এটা আরেকটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে লেনা বলে একটা ইমেজ আছে। আপনারা বিভিন্ন রকম ইমেজ প্রসেসিং পেপারে দেখবেন এই ইমেজটা অনেক বেশি ইউজ হয়েছে একটা সময়, 2024 পর্যন্ত বলতে পারেন। তো এই ইমেজটা ওই ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন টাস্কে ইউজ হতো। এটা একটু ইমেজ প্রসেসিং টাস্কগুলোর জন্য ভালো একটা ইমেজ ছিল, এটাও সত্যি। আর আরেকটা ছিল, এটা আসলে প্লে বয় ম্যাগাজিনের একটা ইমেজ ছিল এটা। তো এখানে আসলে কিছুটা হলেও আপনারা বুঝতেই পারছেন অন্য ব্যাপার স্যাপারও আছে। বেসিক্যালি আপনার মানে সেক্সুয়ালিটি বা এই ধরনের ব্যাপারগুলো এখানে চলে আসে। তো এই ইমেজটা একটা সময় অনেক অনেক বেশি ইউজ করা হতো, বাট রিসেন্টলি লেনা ইমেজটা যে অ্যাক্ট্রেসের ছিল তিনি আসলে বলেছেন যাতে আর তার ইমেজটা ইউজ না করা হয়। তো এখন যদি তার ইমেজ কেউ ইউজ করে সেটা কিন্তু অবভিয়াসলি একটা প্রাইভেসির ব্রিচ হবে। এবং প্রথমবার যখন এটা ইউজ করেছিল তখনও কিন্তু এখানে প্রাইভেসি ইস্যুস ছিল, কারণ এই যে ইমেজটা ইউজ করা হলো সেটা কিন্তু মানে যাদের আসলে ইমেজের কপিরাইটটা ছিল প্লে বয় ম্যাগাজিন, তাদের পারমিশন নিয়ে করা হয় নাই। তো এ ধরনের ইস্যু আসলে সবসময় থাকে, তো এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো
এই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করার জন্য কি করা যায়? ফার্স্টলি হচ্ছে ফেয়ারনেস এনশিওর করতে হবে, এমনভাবে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো জেনারেট করতে হবে এবং এমনভাবে ডেটা সেটগুলো তৈরি করতে হবে যাতে কোনোভাবেই জেন্ডার, রেস, এইজ এগুলোর উপর বেস করে কোনো রকমের ডিসক্রিমিনেশন না থাকে, মানে বায়াসটা দূর করতে হবে। দ্বিতীয়ত ট্রান্সপারেন্সিটা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে অ্যালগোরিদমগুলো কীভাবে আসলে কাজ করে সে যতটা সম্ভব ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল কিছু এক্সপ্লেনেশন যাতে থাকে সেটা এনশিওর করতে হবে। তৃতীয়ত প্রাইভেসি অবশ্যই এনশিওর করতে হবে, মানুষের পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই তার প্রপার কনসেন্ট ছাড়া মিসইউজ বা এক্সপ্লয়েট করা যাবে না বা ইউজ করা যাবে না, ঠিক আছে? এবং অনেক সময় যে বিভিন্ন লুপহোল ইউজ করে ডেটা ইউজ করা হয় সেটাও করা যাবে না। অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা অবশ্যই, মানে যারা ডেভেলপার এবং যারা মেশিন লার্নিং সিস্টেমগুলো তৈরি করে তাদের এমএল সিস্টেমের যে কোনো ধরনের ফেইলিয়ার এবং নেগেটিভ আউটকামের জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল ধরতে হবে এবং সেই অনুযায়ী আসলে ব্যবস্থা নিতে হবে। এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? তো এটা অবভিয়াস যে মেশিন লার্নিং আসলে মানে আমাদের লাইফকে অনেক অনেক অনেকভাবে আসলে সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করতে পারে, বিশেষ করে হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, এরকম অনেক ক্ষেত্রে আসলে অলরেডি করেছে, আমরা সবাই দেখছি। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে অনেক বড় বড় ইস্যুসও আছে মেশিন লার্নিং রিলেটেড। আমাদেরকে এমনভাবে আসলে এমএলটা প্র্যাকটিস করতে হবে যাতে আমরা একই সাথে সোসাইটির গুড এবং নিজেদের পার্সোনাল গুডেরও কাজ করতে পারি, আবার কারো কোনো ধরনের হার্ম না হয় বা কোনো ধরনের এথিক্যাল ইস্যুস যাতে ক্রিয়েট না হয়। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই জন্যই আসলে এই পোর্শনটা ফার্স্ট লেকচারেই থাকার কথা না, এটার কারণে লেকচারটা একটু লম্বাও হয়ে গেল, বাট স্টিল আমি এটা ইনক্লুড করেছি কারণ এই পার্টিকুলার পোর্শনটা অনেক সময় আসলে একটু ওভারলুক করা হয় আর কি। তো এটাই, হোপফুলি মেশিন লার্নিংয়ের যে বেশ লং একটা ইন্ট্রো, এটা আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট লেকচার থেকে আমরা আসলে স্পেসিফিক অ্যালগোরিদমস এবং সুপারভাইজড লার্নিংয়ের স্পেসিফিক অ্যালগোরিদমস আমরা সেগুলো দেখা শুরু করব, রিগ্রেশন ক্লাসিফিকেশনের পার্থক্য বুঝবো এবং সেই অনুযায়ী লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এবং এরপরে সেই ওই পথে গিয়ে আমরা এরপর ডিপ লার্নিংয়ের দিকে আস্তে আস্তে আগাবো। প্রত্যেকটা জিনিস আসলে কিভাবে কাজ করে, স্ট্রাকচার লেভেলে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন, এই প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। এবং আসলে এত এত বেশি মানে ওয়াইড এবং এত বেশি ডাইভার্স একটা ফিল্ড এবং এত এত রকমের ইন্ট্রিকেসিস আছে ছোটোখাটো মেশিন লার্নিং প্র্যাকটিসে যে সব কিছু একসাথে কভার করাটা কঠিন, বাট স্টিল মোটামুটি যতটুকু সম্ভব কোর অনেক কিছুই আমি এই লেকচারগুলোতে কভার করার চেষ্টা করেছি। সো লেটস সি, এটাই, ঠিক আছে? তো এখানে অনেকগুলো রেফারেন্স ইউজ করা আছে। আমি এই পুরো লেকচার সিরিজটাতেই আসলে এই স্ট্যানফোর্ডের যে কোর্স নোটস, সিএমইউ এবং এমআইটিরও কিছু মেশিন লার্নিং কোর্স নোটস আছে সেগুলো আমি ইউজ করেছি। ইউনিভার্সিটি অফ টরন্টোর এই লেকচারগুলো খুবই খুবই ইউজফুল ছিল। এরপর আরও কিছু, বিশেষ করে medium.com, এরপর একটা বই আছে পরের দিকে আমাদের, মানে নিউরাল নেটওয়ার্ক যখন ইউজ করব সেখানে ডেলভ ইনটু ডিপ লার্নিং বলে একটা বই আছে, সেগুলো এরকম অনেকগুলো রেফারেন্স ম্যাটেরিয়াল আমি আসলে ইউজ করেছি। এগুলো থেকে আমাদের জন্য, মানে বিশেষ করে এই কোর্সটা যাদের জন্য ইন্টেন্ডেড, যারা আসলে হয়তো সরাসরি সিএস স্টুডেন্ট নাও হতে পারে বা এই মুহূর্তে এমএল প্র্যাকটিস করা শুরু করতে চায়, একটা মানে হাই লেভেল ওভারভিউ চায়, তাদের জন্য এখান থেকে যতটা সম্ভব বেস্ট যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমি কম্পাইল করার চেষ্টা করেছি। তো এগুলো একটু গো থ্রু করতে পারেন, তাহলেও আরও একটু আইডিয়া হয়তো বেটার হতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।